ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে ঢাকাবাসীর টানা আন্দোলন। সকাল 10টার মধ্যে ব্যবস্থা নেয়ার দাবি। হাইকোর্টের রিটের রায় আজ। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথে কালো ছায়া দেখছেন মির্জা ফখরুল। সুপরিকল্পিতভাবে নির্বাচন পিছিয়ে দেওয়ার পায়তারার অভিযোগ। নির্বাচন ভবনের সামনে এনসিপির বিক্ষোভ আজ। ইসি পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি নেতাদের। শাম্যর প্রকৃত হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে শাহবাগের ছাত্রদলের অবস্থান। আওয়ামী দোসর আমলাদের বাধ্যতামূলক অবসরের দাবি জুলাই ঐক্যের। গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। আদালতের নির্দেশ অনুযায়ী ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে আজ বুধবার সকাল 10টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন ঢাকাবাসী সহ ঢাকা দক্ষিণ সিটির ভোটাররা। দাবি না মানলে নগর ভবনের সামনে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনটির সমন্বয়ক সাবেক সচিব মশিউর রহমান। মঙ্গলবার সকাল থেকে টানা 6ষ্ঠ দিনের মতো চলা আন্দোলনে নগর ভবনের সামনে সড়কে অবস্থান নেন পুরান ঢাকার বাসিন্দারা। একই সাথে চলে নগর ভবন ব্লকেট কর্মসূচি। আরও জানাচ্ছেন মহিবুল্লাহ মহিব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের সামনের দৃশ্য এটি। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবির এই আন্দোলন টানা 6ষ্ঠ দিন চলছে। প্রতিদিন এতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছেন পুরান ঢাকার সর্বস্তরের মানুষ। তাদের বিশ্বাস, আদালতের রায় মেনে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দিলে কমবে নাগরিক সমস্যা। মেয়র ইশরাক হোসেন, ওনাকে এরপর দিয়া শপথের দাবিতে আমরা এখানে মূলত উপস্থিত। ইশরাক হোসেনের যতদিন পর্যন্ত মেয়র হিসেবে ঘোষণা না করবে আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাব। অনতি বিলম্বে ইশরাককে ঢাকার মেয়র ঘোষণা করে তার শপথ বাক্য পাঠ করানোর জন্যই আজকে আমরা এখানে এসেছি। এই স্বাধীন দেশে কোর্ট থেকে রায় দিয়েছে, আমরা ন্যায় বিচার পেয়েছি। নির্বাচন কমিশন থেকে গেজেট পাস করেছে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে গেজেট এবং কোর্ট থেকে ন্যায় বিচার পাওয়া সত্ত্বেও এই সরকার শপথ পড়াচ্ছে না। একদিকে আদালতের রায়, অন্যদিকে নির্বাচন কমিশনের গেজেট। ইশরাক হোসেনকে শপথ পড়াতে আর কোনো বাধা না থাকলেও অন্তর্বর্তীকালীন সরকারের এমন কালক্ষেপণে বিস্ময় নগরবাসীর। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে শপথ দিয়ে তাকে সেবা করার যদি সুযোগ না দেয় তাহলে এইটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। স্থানীয় সরকার মন্ত্রণালয় তারা ইশরাককে দায়িত্বে না দেওয়ার ষড়যন্ত্রে মেতে উঠেছে। সেই জন্য তারা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে। উচ্চ আদালত রায় দেওয়ার পরে আইন মন্ত্রণালয়ের সলিসিটরের কোনো মতামত দেওয়ার এখতিয়ার নাই, কোনো ক্ষমতা নাই। আমরা মনে করি এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং ইঞ্জিনিয়ার ইশরাকের বিরুদ্ধে, দানের শীষের বিরুদ্ধে একটি সুগভীর ষড়যন্ত্র। আইনের মাধ্যমে কোর্ট রায় দিয়েছে, জনতার ম্যান্ডেট কোর্ট ফিরিয়ে দিয়েছে, যে ইঞ্জিনিয়ার ইশরাককে বিজয় ঘোষণা করেছে। কিন্তু আমাদের এই নির্বাচন কমিশনের গেজেটও করা হয়েছে, কিন্তু শপথ বাক্যর যে অংশটুকু, শুধু এই অংশটুকুই বাকি আছে। এই অংশটুকু শপথ বাক্য পাঠ করা হলে আমাদের নগরপিতা আমরা পাই। এদিকে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে চলমান আন্দোলন থেকে নতুন কর্মসূচি ঘোষণা দেন সাবেক সচিব মশিউর রহমান। আগামীকাল সকাল 10টায় আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মুখে হাজির হব এবং এখানে বিক্ষোভ সমাবেশ করব। আমাদের দাবি মানলো কি মানলো না, এটা কালকে 10টা পর্যন্ত আমরা সময় দিলাম। এই 10টার মধ্যে যদি আমাদের দাবি না মানে তাহলে সেই 10টার সময় আমরা কালকে কঠিন থেকে কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করব। 2020 সালের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারচুপি, জালিয়াতির অভিযোগ এনে মামলা করেন ইশরাক হোসেন। সে মামলায় ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে অবৈধ উল্লেখ করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা দিয়ে রায় দেয় আদালত। সকল প্রক্রিয়া অনুসরণ করে রায় মেনে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। মহিবুল্লাহ মহিব, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতের দায়ের করা রিটের শুনানি শেষ হয়েছে।
আদেশ আজ দুপুর 12টায়। মঙ্গলবার বিকেলে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানি শেষ হয়। এ সময় ইশরাকের পক্ষে নির্বাচনী ট্রাইব্যুনালে দায়ের করা আবেদনের অসঙ্গতি তুলে ধরেন রিটকারীর আইনজীবী। তবে রিটকারীর আবেদনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন ইশরাকের আইনজীবীরা। এর আগে গত বুধবার বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনের হাইকোর্ট ডিভিশনের কোনো সিদ্ধান্ত নাই যে এই নির্বাচনী প্রতিনিধি প্রার্থীর বাইরে অন্যকে এসে ইলেকশন ট্রাইব্যুনালের রেজাল্ট চ্যালেঞ্জ করেছে বা রায় চ্যালেঞ্জ করে কোনো নজির তারা স্থাপন করতে পারে না। এবং এটা অসৎ উদ্দেশ্যে করা হয়েছে, শুধু নির্বাচিত প্রতিনিধিকে যেন নির্বাচক শপথ না করে সেই জন্য করা হয়েছে। এটা আমরা চেয়েছি উৎকষ্ট যিনি মামলা করেছেন জরিমানার সহ খরচ সহ উৎকষ্ট তাকে মামলা খারিজ করার জন্য কালকে দুপুর 12টার সময় আদেশের জন্য রাখছেন, আগামীকাল দুপুর 12টার সময় আদেশের জন্য রাখছেন। সেখানে যদি কারো কোনো আর বক্তব্য থেকে বক্তব্য শুনবেন, কালকে আশা করি ইনশাল্লাহ আদেশ দেবেন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথে কালো ছায়া দেখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বানও জানান তিনি। গতকাল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের হাসপাতাল থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের যৌথ সভায় এই আহ্বান জানান বিএনপি মহাসচিব। আরও জানাচ্ছেন সিকান্দার রেমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেছে তার প্রতিষ্ঠিত দল বিএনপি। মঙ্গলবার দুপুরে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে দল ও অঙ্গ সংগঠনের যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ২৬শে মে থেকে ২ জুন পর্যন্ত ৮ দিনের এই কর্মসূচি ঘোষণা করেন। যৌথ সভায় ভার্চুয়ালি সভাপতিত্ব করেন থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশকে ১৫ বছর ধরে একটা ফ্যাসিস্ট শাসনের মধ্যে রেখেছিল, যারা আজকেও এখনো ষড়যন্ত্র করে চলেছে সীমান্তের ওপার থেকে বাংলাদেশকে আবারও আপনার সেই জনগণের অধিকার থেকে বঞ্চিত করবার জন্যে এবং বাংলাদেশকে তার উন্নয়নের পথে বাধা সৃষ্টি করবার জন্য কৌশলে নির্বাচন বিলম্বিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। আমরা জানি যে বাংলাদেশের কিছু রাজনৈতিক শক্তি আছে, কিছু সামাজিক শক্তি আছে, তারা অনেকেই তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে কিংবা তাদের গোষ্ঠীর স্বার্থে তারা এই গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে বিলম্বিত করতে চান। নানা কায়দায়, নানা কৌশলে। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, নির্বাচন নিয়ে টালবাহানা করছে সরকার। গায়ের জোরে সরকার ইশরাক হোসেনকে মেয়র পদে বসতে দিচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। একই আইনে যদি সাদাত হতে পারে তাহলে ইশরাক কেন হতে পারবে না? এটা হলো জনগণের জিজ্ঞাসা, আমার না। সে তো আমি যদি বুঝতাম সে গায়ে আমাকে দিতে হবে, গায়ের জোর দিয়ে একেবারে গিয়ে ভাঙচুর করে বা জোর করে তালা মারতে, সে তো এক কথা নয়। তার কাছে তো আদালতের রায় আছে, আইনের পদ্ধতিতে সে গিয়ে দেখছে যে আইনের কাভারেজ থাকার পরেও, আইনসঙ্গতভাবে সে যাওয়ার পরেও সরকার গায়ের জোরে তাকে মেয়র হতে দিচ্ছে না। তো সেই ক্ষেত্রে সেই আইনটি প্রতিষ্ঠার জন্য তার আন্দোলন করার যথেষ্ট অধিকার রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় ২৪শের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত রকিবুল হাসানের শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়ে রিজভী বলেন, গত আমলের সাথে বর্তমান সরকারের কাজকর্ম অনেক কিছুই মিলে যাচ্ছে, যা সাধারণ মানুষকে হতাশ করছে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।
সংস্কার কমিশনের সুপারিশ আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনের সামনে আজ বেলা 11টায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মঙ্গলবার রাতে জরুরি সংবাদ সম্মেলনে দলটির সদস্য সচিব আক্তার হোসেন জানান, 2020 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান জটিল পরিস্থিতির জন্য নির্বাচন কমিশনের পক্ষপাত দুষ্ট ভূমিকাই দায়ী। এ সময় নির্বাচন কমিশনকে ত্রুটিপূর্ণ মন্তব্য করে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশের বর্তমান সংকট থেকে উত্তরণে স্থানীয় সরকার নির্বাচনের বিকল্প নেই। জাতীয় নির্বাচন ও গণপরিষদ নির্বাচনের তারিখ ঘোষণার পর স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবিও জানান তিনি। অভিযোগ করেন, নির্বাচন কমিশন একটি দলের ও প্রার্থীর পক্ষ নিচ্ছে। বিএনপির কাছ থেকে যতটুকু ম্যাচিউরিটি দরকার তা পাওয়া যাচ্ছে না বলেও তারা মন্তব্য করেন। নির্বাচন কমিশনের সামনের বিক্ষোভ কোনো পাল্টা কর্মসূচি নয়, বরং গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণ ও শক্তিশালীকরণ বলেও জানান এনসিপি নেতারা। এত সত্ত্বেও আমরা বিশ্বের সাথে লক্ষ্য করছি যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে 2020 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অবৈধ নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে জটিল রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতির জন্য নির্বাচন কমিশনের পক্ষপাত দুষ্ট ভূমিকায় দায়ী বলে আমরা মনে করি। ইশরাক হোসেন বনাম শেখ ফজলিনুর তাপস গং মামলার বিবাদী হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশন নজিরবিহীনভাবে মামলায় প্রতিদ্বন্দ্বিতা করেনি, যার ফলে একতরফা রায় প্রদান করা হয়েছে। এমনকি রায়ের পরে তারা উচ্চ আদালতে প্রতিকার প্রার্থনা না করে মামলার বাদীকে বিশেষ সুবিধা দিয়েছে বলে প্রতীয়মান হয়। দীর্ঘদিন বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়নি। স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে এই সরকারের প্রশাসনের নির্বাচন কমিশনের আসলে সক্ষমতা প্রমাণেরও বিষয় রয়েছে, আস্থারও বিষয় রয়েছে। তো সার্বিকভাবে আমরা মনে করছি যে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার মাধ্যমেই বর্তমান সংকট দূর হবে এবং দেশের মানুষের আস্থা এবং নির্বাচনী যে সংস্কৃতি, গণতান্ত্রিক যে পরিক্রমা, সেটাই আমরা আসলে এগোতে পারবো। ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্মুর প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার ও বিচার নিশ্চিত না করলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রদল নেতারা। মঙ্গলবার বিকেলে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি থেকে তারা এই হুঁশিয়ারি দেন। বৃষ্টি উপেক্ষা করে ছাত্রদল নেতারা বিকেলে শাহবাগ মোড়ে জড়ো হন। রাজধানীর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে সংগঠনটির নেতাকর্মীরা এতে যোগ দেন। বৃষ্টিতে ভিজে স্লোগানে রাজনৈতিক সহকর্মী ও সহপাঠীর হত্যার বিচারের দাবি করেন ছাত্রদল নেতারা। নিরাপদ ক্যাম্পাসের দাবি জানানোর পাশাপাশি শাম্মের পরিবারের প্রতি সহানুভূতি না দেখানোয় সরকারের সমালোচনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন তারা। শাম্য হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার না করলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা। শাম্মের বাবাও সমাবেশে বক্তব্য রাখেন। সকলে আমার ছেলের জন্য দোয়া করবেন, সবাই আমার ছেলের জন্য সুষ্ঠু নির্বাচন, সুষ্ঠু বিচারের দাবিতে যে সংগত হয়েছেন, এই সংগত হওয়ার জন্য আমি আপনাদেরকে সকলকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। সাম্য হত্যার পরবর্তী বাস্তবতায় তাৎক্ষণিকভাবে যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে, আমরা অতীব দুঃখের সাথে জানাচ্ছি আজকের দিন পর্যন্ত প্রশাসন থেকে নিশ্চয়তা দেওয়া হয়নি যে 3 জনই সাম্য হত্যার প্রকৃত খুনি। আমরা আশ্বস্ত হতে পারছি না। 31 মের মধ্যে সন্ত্রাসী দল আওয়ামী লীগের দোসর সকল আমলা ও প্রশাসনিক কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসর দেওয়ার দাবি জানিয়েছে জুলাই ঐক্য। গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বিভিন্ন সেক্টরে থাকা স্বৈরাচারের দোসরদের তালিকা প্রকাশের কথাও জানায় সংগঠনটি। ছাত্র জনতার বুকে গুলি চালানো, নির্দেশদাতা, সহযোগিতাকারী সকল আমলা ও প্রশাসনের কর্মকর্তাদের পরিবার সহ সকলের ব্যাংক হিসাব ও অবৈধ সম্পদ জব্দের দাবিও জানান তারা। দাবি করেন, স্বৈরাচারের দোসর আমলা ও প্রশাসনের কর্মকর্তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিতে হবে এবং আইনানুগ ব্যবস্থা নিতে হবে। চিহ্নিত সকল স্বৈরাচারের দোসরদের শ্বেতপত্র সরকারি ওয়েবসাইটে প্রকাশ করার দাবি জানায় সংগঠনটি। আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম এবং ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও এখনও দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন জুলাই ঐক্যের নেতারা। দাবি মানা না হলে 31 মের পর মার্চ টু সচিবালয় সহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানায় সংগঠনটি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের একজন সক্রিয় সদস্য অভিযোগ করে তাকে 48 ঘন্টার মধ্যে পদ থেকে অপসারণ ও গ্রেফতারের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ।
দাবি আদায় না হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির মুখপাত্র ফারুক হাসান। মঙ্গলবার বিকেলে গুলশান ডিএনসিসির কার্যালয়ের মূল ফটকের সামনে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরে আয়োজিত বিক্ষোভ কর্মসূচি থেকে এমন হুঁশিয়ারি দেন তিনি। বলেন, নিষিদ্ধ জঙ্গি সংগঠন সদস্য দিয়ে প্রশাসন পরিচালনা করতে দেওয়া হবে না। এজাজের দ্রুত অপসারণ ও গ্রেফতারের পাশাপাশি উত্তর সিটিতে মোহাম্মদ এজাজের নিয়োগে কে বা কারা মদত দিয়েছে এবং বাণিজ্য করেছে তার তদন্ত করার জোর দাবিও জানান তিনি। এ সময় তিনি আরো বলেন, আদালতের রায় থাকা সত্ত্বেও বিএনপি নেতা ইশরাক হোসেনের হাতে দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব তুলে না দিয়ে সরকার টালবাহানা করছে অভিযোগ করেন গণ অধিকার পরিষদের এই নেতা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে স্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। এছাড়া কিছু ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা পরিস্থিতির উপর প্রতিবেদন উপস্থাপন করেন। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বৈঠকে যোগ দিয়েছেন। নতুন অর্থ বছরে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে, তবে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, 2025-26 নতুন অর্থ বছরে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে, তবে কিছুটা সময় লাগবে। মহার্ঘ ভাতা দেওয়ার জন্য বাজেটে বরাদ্দ রাখা হবে বলেও জানান। তিনি বলেন, কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে তা পরে জানানো হবে। জানান, একটি কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। বাজেটে ওয়ার্কআউট করে দেখা হবে কখন আর কত দেয়া যায়। মহার্ঘ ভাতা নিয়ে সংশয়ের কারণ নেই, এটি সরকার বিবেচনা করবে। এলএনজি এগুলো আমরা তাড়াতাড়ি আনার জন্য বলছি। আর কয়েকটা ভৌত অবকাঠামোর ব্যাপার আছে। সিলেট, হবিগঞ্জের সড়কগুলো আমরা বন্যায় নষ্ট হয়ে গেছে। আর কয়েকটা সবচেয়ে আরও ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস আমরা বলছি, যশোর মেডিকেল কলেজ হাসপাতালটা হয় নাই, আর তারপর কক্সবাজারে মেডিকেল কলেজ আছে, হাসপাতাল হয় নাই। হাসপাতাল ছাড়া মেডিকেল কলেজ কিন্তু ইফেক্টিভ না। এইগুলো আমরা অ্যাপ্রুভ করে দিয়েছি আজকে। মহার্ঘ ভাতা আমরা অ্যাক্টিভলি কনসিডার করছি। না, আমি এটা নিয়ে আমি কনসিডার করছি, এটা কমিটিকে দায়িত্ব দিয়েছে আমি, ওরা ওয়ার্কআউট করলে আমার কাছে দেবে। হওয়ার চান্স মোটামুটি, কিন্তু হয়তো একটু সময় লাগবে। আমি বাজেটের ওয়ার্কআউট করে দেখি কখন থেকে দিতে পারবো, কত দিতে পারবো। বাংলাদেশের পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞায় ভারতের ক্ষতি বেশি হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গতকাল সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে যুব সমাবেশে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। তিনি আরো বলেন, ভারত বাংলাদেশে বেশি পণ্য রপ্তানি করে থাকে। যেহেতু ভারত বাংলাদেশি পণ্যের উপর নিষেধাজ্ঞা দিয়েছে, তাই সরকার বিকল্প ব্যবস্থার সন্ধান করছে। এই নিষেধাজ্ঞায় দেশের ব্যবসায়ীদের কিছু ক্ষতি হবে। এ সময় ইশরাক হোসেনের বিষয়ে তিনি বলেন, বিষয়টি যেহেতু আদালতের উপরে বিচারাধীন, তাই এই বিষয়ে কোনো মন্তব্য করা সমীচীন হবে না। যেহেতু এটা একটা সাডেন এসেছে, সেক্ষেত্রে আমাদের বিকল্প ব্যবস্থা খুঁজতে হবে এবং সেই বিকল্প ব্যবস্থা খোঁজা পর্যন্ত তো কিছু প্রতিবন্ধকতা থাকবে এবং ব্যবসায়ীদের সাময়িক হয়তো কিছু ক্ষতি হবে, তবে দীর্ঘমেয়াদে আমরা মনে করি এটা আমাদের আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ। কিশোর গ্যাং যেন এক মূর্তিমান আতঙ্কের নাম। ছিনতাই, জমি দখল, অপহরণ, মাদক ব্যবসা সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে তারা। অদ্ভুত অঙ্গভঙ্গি আর চমকপ্রদ নাম ব্যবহার করে রাতারাতি আলোচনায় উঠে আসছে এসব গ্যাংয়ের সদস্যরা। পুলিশ বলছে, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। বিস্তারিত রয়েছে ফজলে রাব্বির রিপোর্টে। কান্না ভেজা কণ্ঠে এভাবেই নিজের অসহায়ত্ব প্রকাশ করেন ৬০ ঊর্ধ্ব নারী মোসাম্মদ শামীমা বেগম। গেল বুধবার মধ্যরাতে 2 সন্তান ও স্বামীকে নৃশংসভাবে কোপায় দুর্বৃত্তরা।
রাজধানীর মোহাম্মদপুরের পূর্ব জাফরাবাদের সিসিটিভি ফুটেজে দেখা যায় চাপাতি নিয়ে একদল কিশোর কয়েকজনকে এলোপাতাড়ি কোপাচ্ছে। হামলা থেকে বাঁচতে যে যেভাবে পারছে প্রাণপণ ছুটছে, তবুও শেষ রক্ষা হয়নি। ঠিক কেন এই নৃশংস হামলা, কারণ জানতে চাইলে ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান বাসায় ডাকাত ঢুকেছে। এমন খবর পেয়ে ডাকাত ধরতে যান কয়েকজন। এর মধ্যে একজন পালিয়ে গিয়ে ফোন করে আরো 10-12 জনকে ডেকে আনেন। এক পর্যায়ে চাপাতি রামদা দিয়ে তাদের ওপর হামলা চালায় পাটালি গ্রুপের সদস্যরা। হঠাৎ করে একটা ছেলে ফোন দিল কারে, ওই সব আইসা এরকম মারামারি লাগাই দিল, রান দাও চাপাটি চাপাটি সব নিয়ে আসছে। আইসা মানে এলোপাতারে কোপাইতে থাকতেছে, কোপাইতে এই পর্যন্ত আসছে, মোচর পর্যন্ত আসার পর আমরা সবাই গেটের ভিতরে ঢুকে গেলাম, কিন্তু আমার দেবর আর আমার চাচা শ্বশুরের ছেলেটা রয়ে গেল বাইরে। ওদের ইচ্ছা মতো রাস্তায় ফালা ইচ্ছা মতো কোপাইছে, কোপ দিয়েছে, মানে বাতিজা দৌড়াইছে, পইরা গেছে। আমার বড় ছেলে উঠা গেছে, বড় ছেলেরা পইরা গেছে, দুষ্টা খায়, বড় ছেলেরা কোপাইছে। তো এই ছোটোটা যে ছেলে আমার জিজ্ঞাসা করছে যে আপনারা এখানে আসছেন কেন, কাকে চান, কার বাসা আসছেন, ওই ছেলেরা কোপাইছে। বাংলা ভিশনের হাতে আসা বিভিন্ন ফুটেজে দেখা যায় রাজধানী জুড়ে অস্ত্র হাতে দাপিয়ে বেড়াচ্ছে দলবদ্ধ কয়েকজন যুবক, যাদের অধিকাংশই কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। 007, বাবা গ্রুপ, ভোল্টেজ গ্রুপ, জাহাঙ্গীর গ্রুপ সহ বিভিন্ন নামে গঠিত কিশোর গ্যাংয়ের এইসব সদস্যরা প্রকাশ্যেই তাণ্ডব চালাচ্ছে রাজধানী জুড়ে। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সেই সঙ্গে কিশোর গ্যাং নির্মূলে পারিবারিক ও সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এই পুলিশ কর্মকর্তা। আমরা কিন্তু প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি। এই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় তারা যেহেতু বয়সের ফাঁকফোকর এসব ব্যবহার করে দ্রুত বের হয়ে আসছে এবং একই অপরাধে জড়িত হচ্ছে। আমরা চেষ্টা করছি তাদের দৌরাত্ম্য কমিয়ে আনা এবং তাদেরকে আইনের আওতায় আনার মাধ্যমে এইসব সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ করার জন্য। রাজনৈতিক নেতা আর সন্ত্রাসীরা নিজেদের আধিপত্য বিস্তার করতে কিশোর গ্যাংদের ব্যবহার করছে, যাতে আরো দিনে দিনে বেপরোয়া হয়ে উঠছে অল্প বয়সী এইসব কিশোররা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টার সাবেক 2 সহকারী মাহমুদুল হাসান ও তুহিন ফারাবী দুর্নীতি দমন কমিশনের নির্ধারিত জিজ্ঞাসাবাদে হাজির হননি। মঙ্গলবার দুপুরে কমিশন কার্যালয়ে ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক সহকারী মাহমুদুল হাসান ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা ও ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবীর বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও কেনাকাটায় দুর্নীতির অভিযোগ তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে, কিন্তু নির্ধারিত সময়ে 2 অভিযুক্ত বা তাদের পক্ষে আইনজীবী যোগাযোগ করেননি। তিনি জানান, নিয়মানুযায়ী জিজ্ঞাসাবাদে হাজির হবার জন্য আরও একবার সময় দেবে কমিশন। তদন্ত কর্মকর্তা প্রয়োজনে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিতে পারবে বলে জানান। এমনকি জিজ্ঞাসাবাদের জন্য উপদেষ্টাদেরও তলব করার এখতিয়ার রয়েছে দুদকের। সমর্থনের জন্য তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। এই সুযোগ যদি তারা না নেন, এখন পর্যন্ত তাদের কোনো সময় বৃদ্ধির জন্য তাদের কোনো আবেদনও পাওয়া যায়নি। এটা তাদের আত্মপক্ষ সমর্থনের জন্য তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। এই সুযোগ যদি তারা না নেন, তাহলে এটা তাদের বিষয়। তাদের অনুপস্থিতির কারণে আমাদের অনুসন্ধান কাজ থেমে থাকবে না। যদি এই সময়ের মধ্যে, নির্ধারিত সময়ের মধ্যে আপনার কোনো বক্তব্য না পাওয়া যায়, তাহলে ধরে নেওয়া হবে এই বিষয়ে আপনার কোনো বক্তব্য নেই। আমাদের চিঠিতে এই বিষয়গুলো উল্লেখ থাকে। সুতরাং তিনি সেই সুযোগটা মিস করবেন এবং তার এই অনুপস্থিতির কারণে অথবা জিজ্ঞাসাবাদ এড়ানোর এই কৌশল কাজে আসবে না। জামিনে মুক্তি পেয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। মঙ্গলবার দুপুরে কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান। একই দিন অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জামিন দেয় ঢাকার সিএমএম আদালত। এর আগে সোমবার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আদালত। রবিবার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে জুলাই গণঅভ্যুত্থানের সময় ভাটারা থানায় হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়। মুজিব বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন নুসরাত ফারিয়া। তিনি 2015 সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এরপর থেকে বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমায় কাজ করেছেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে।
ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে ঢাকাবাসীর টানা আন্দোলন, সকাল 10টার মধ্যে ব্যবস্থা নেয়ার দাবি, হাইকোর্টের রিটের রায় আজ। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথে কালো ছায়া দেখছেন মির্জা ফখরুল, সুপরিকল্পিতভাবে নির্বাচন পিছিয়ে দেওয়ার পায়তারার অভিযোগ। নির্বাচন ভবনের সামনে এনসিপির বিক্ষোভ আজ, ইসি পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি নেতাদের। সাম্যর প্রকৃত হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে শাহবাগে ছাত্রদলের অবস্থান, আওয়ামী দোসর আমলাদের বাধ্যতামূলক অবসরের দাবি, জুলাই ঐক্যের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়। 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।